একটা দরিদ্র পরিবারের মেয়ে হাজার বাধা পেরিয়েও একজন ভালো সৎ পুলিশ অফিসার হতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে তৈরি করে সম্পূর্ণ আলাদা একটা মানুষে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে হঠাৎ করেই ছেলেমেয়েরা মিসিং হতে শুরু করে দেয়। কারা যেন নেশার জিনিস খাইয়ে তাদের নিয়ে কোথাও চলে যায়, কিন্তু তাদের নিয়ে এরা কি করে? আর এই মেয়েটা কেনই বা পরিস্থিতির কারণে পুলিশ অফিসার হতে পারল না? সে এমন কি কাজে লিপ্ত হয়ে গেল যার কারণে সে সম্পূর্ণ অন্য আর একটা মানুষে রূপান্তরিত হলো? আমরা সম্পূর্ণটাই জানবো এই মুভিতে। আজকে এক্সপ্লেন করব টুইস্টে ভরপুর মাথা ঘোরানো একটি সাসপেন্স থ্রিলার তেলেগু ড্রামা মুভি। তো হাই, আমি আদি, আর আপনারা দেখছেন জিডি সাউথ রিকাপ। মুভির নাম কফি। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির প্রথমে আমাদের একটি গভীর রাতের দৃশ্য দেখানো হয়। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই রকম প্রাকৃতিক দুর্যোগের মাঝেই একটা ছেলে আর একটা মেয়ে কোথা থেকে যেন পালিয়ে এসেছে। তারা বারবার ভয়ার্থ চোখে পিছনের দিকে তাকাচ্ছে, এই বুঝি তাদের কেউ ধরে ফেলে। এর মাঝেই তারা একটি লোককে এক জায়গায় বসে থাকতে দেখে বলে, আঙ্কেল, আপনার ফোনটা একটু দিবেন, আমরা ভীষণ বিপদে আছি। লোকটি বলে, কি হয়েছে তোমাদের? প্লিজ ফোনটা দিন না, ভীষণ দরকার। লোকটি মেয়েটাকে ফোনটা দিলে মেয়েটা কোনো একটি নাম্বারে কল করে বলে, হ্যালো হ্যালো। প্রপার নেটওয়ার্ক না থাকার কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। এর মাঝেই একটা গাড়ি তাদের লক্ষ্য করতে করতে সেখানে এসে দাঁড়ায়, এবং গাড়ির ভেতর থেকে নেমে আসে কিছু লোক। একজন তার রিভলভারটা হাতে নিয়ে মেয়েটার দিকে লক্ষ্য করে গুলি চালায়। মেয়েটা কানে ফোন নিয়েই ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। তার সাথে থাকা ছেলেটা এই দৃশ্য দেখে মেয়েটার হাত থেকে ফোনটা নিয়ে কোনো রকম জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। তখন সেই লোকগুলো তার দিকে লক্ষ্য করে গুলি চালাতে চালাতে তাকে ধরার জন্য আগাতে থাকে, আর যাওয়ার সময় সেই বয়স্ক লোকটাকে তারা গুলি করে দেয়। ছেলেটা একটা গাড়ির আড়ালে গিয়ে লুকিয়ে কাকে যেন ফোন করতে থাকে, আর ঠিক তখনই একজন এসে একটি রড দিয়ে তার মাথায় আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে ধরে সবাই মিলে গাড়িতে তুলে নেয়। এরপর সেই মেয়েটাকেও তারা গাড়িতে উঠিয়ে নেয়, আর ওই বয়স্ক লোকটা মৃত অবস্থায় সেখানে পড়ে থাকে। এদিকে একটা মেয়ে গভীর রাতে যখন রাস্তা দিয়ে তার গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন একটা সাইকেলের সাথে তার গাড়ির ধাক্কা লাগে। মেয়েটা গাড়ি থেকে বেরিয়ে সেই লোকটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তখন ওই রাস্তা থেকে একটা গাড়ি আসছিল, কিন্তু সামনে এই অবস্থা দেখে তারা গাড়িটা থামাতে বাধ্য হয়। মেয়েটা তখন সেই গাড়ির ভিতরে তাকিয়ে দেখে যে একটা ছেলেকে কিছু লোক গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে। সে তখন কার্তিক কার্তিক বলে চিৎকার করতে করতে গাড়ির আরও কাছে এগিয়ে যায়, আর সেই মুহূর্তেই গাড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে মেয়েটার মুখে আঘাত করে। মেয়েটা মাটিতে পড়ে গেলে গাড়িটা সেই ছেলেটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটির নাম সত্যা। কিন্তু কথা হচ্ছে এই লোকগুলোকে, আর তারা এইভাবে কেন মানুষ মারছে, আর ছেলেটাকে ধরে তারা কোথায় নিয়ে গেল? এই সমস্ত কিছু জানতে হলে আমাদের কিছুদিন পিছিয়ে যেতে হবে, যেখানে আমরা দেখতে পাই একটা মেয়ে পুলিশের চাকরি পাওয়ার জন্য মাঠে দৌড় প্র্যাকটিস করছে তার বান্ধবী গীতার সাথে। আর এই হচ্ছে সেই সত্যা, যার জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে একজন ভালো সৎ পুলিশ অফিসার হওয়া। সত্যার পরিবারে তাকে নিয়ে মোট 3 জন সদস্য, আর 2 জন সদস্যর মধ্যে একজন হচ্ছে তার ভাই কার্তিক, আর একজন হচ্ছে তার দাদি। সত্যা যখন খুব ছোট তখন তার মা বাবা মারা যায়। তারপর থেকে তারা 2 ভাই বোন দাদির কাছেই মানুষ হয়েছে, আর এখন এই পরিবারের সমস্ত দায়িত্বই সত্যার উপরে, কারণ তার ভাই এখনো খুবই ছোট এবং সে তার ভাইকে মায়ের মতো স্নেহ করে। তো সত্যা সকালে দৌড় প্র্যাকটিস করে বাসায় ফিরে প্রথমে তার ভাই কার্তিককে ঘুম থেকে তোলে, তারপর সবার জন্য খাবার রেডি করে সকালের নাস্তা সেরে ফেলে। এরপর কার্তিক তার কলেজে চলে যায়। সে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, আর সত্যা চলে যায় তার অফিসে। সত্যা একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করে এবং তার পাশাপাশি পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। অফিস শেষ হয়ে গেলে সত্যা বাসায় ফিরে যায়। আগামীকাল সত্যার পুলিশের চাকরির জন্য শারীরিক মাপজোক ও দৌড়ের পরীক্ষা রয়েছে। এদিকে কার্তিকের আগামীকাল কলেজে শেষ দিন, তার ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট হয়েছে, তাই তারা 2 ভাই বোন রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। পরদিন সকালে সত্যা তার পরীক্ষা দিতে যায় এবং সেখানে সে শারীরিক মাপজোক ও দৌড় পাশ করে। তার বান্ধবী গীতাও পাশ করেছে। এরপর তাদের লিখিত পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় যদি সত্যা পাশ করতে পারে তাহলে সে পুলিশের চাকরি পেয়ে যাবে। এদিকে কার্তিকের কলেজ লাইফ শেষ। সে যখন কলেজ থেকে বাইরে বেরাচ্ছিল তখন একজন লোক এসে কিছু কাগজ সবার মাঝে বিলি করছিল, যেখানে লেখা ছিল যে আর্জেন্ট কিছু ফ্রেশার ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েকে ট্রেনিংয়ের মাধ্যমে একটা নতুন কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে। তাই যদি কোনো স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকে
তাহলে যেন সেই কোম্পানির সাথে তারা যোগাযোগ করে। সঙ্গে কোম্পানির ঠিকানাও দেওয়া ছিল। কোম্পানির নাম সিটিও টেকনোলজি। এর মাঝেই সত্যার পুলিশের চাকরির লিখিত পরীক্ষার দিন চলে আসে। সে পরীক্ষা দিয়ে বাড়ি আসে। এসে দেখে যে তার ভাই একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করছে। সত্যার মনটা আনন্দে ভরে ওঠে। তার ভাই কত বড় হয়ে গেছে। সেও চায় সত্যার সাথে সংসারের হাল ধরতে। তাই সত্যা অবাক দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। কিছুদিন পর সত্যা অফিস থেকে বাসায় এসে দেখে যে পোস্ট অফিস থেকে তার নামে একটা চিঠি এসেছে। সে চিঠিটা খুলে দেখে যে এটা তার পুলিশের চাকরির লিখিত পরীক্ষার রেজাল্ট। সত্যা লিখিত পরীক্ষায় পাশ করতে পারেনি, তবে গীতা লিখিত পরীক্ষায় পাশ করেছে। সত্যার কষ্টে বুকটা ফেটে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এত কষ্ট করে পড়াশোনা করে তারপরও সে পাশ করতে পারল না। এসব কথা ভেবে তার চোখ থেকে অঝোর নয়নে পানি পড়তে থাকে। এর মাঝেই তার দাদি আসলে সত্যা দাদিকে বলে যে সে লিখিত পরীক্ষায় পাশ করতে পারেনি। দাদি বলে, তাতে কি হয়েছে, এর পরের বারে আবার পরীক্ষা দিবি, তখন পাশ করে যাবি। দাদি, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর এই পরীক্ষা হয়, আবার 2 বছর পরে পরীক্ষা হবে, তখন আমার বয়স বেড়ে যাবে, জানি না তখন আমাকে আর চাকরিতে নেবে কিনা। দাদি বলে, চিন্তা করিস না, যা হবার ভালোই হবে, এইসব নিয়ে মন খারাপ করে পড়ে থাকিস না, যতই বাধা আসুক সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তারা যখন এসব কথা বলছিল তখন কার্তিক সেখানে এসে সত্যার হাতে একটি চিঠি দিয়ে বলে, আপু, আমি চাকরিটা পেয়ে গেছি। সত্যা চিঠিটা খুলে দেখে যে অক্টা টেকনোলজি আইটি কোম্পানি নামে একটি কোম্পানিতে তার ভাই কার্তিক চাকরি পেয়েছে। মাসিক 20,000 টাকা বেতন। সে সেই খবরটা তার দাদিকে জানায়। তার দাদিও খুব খুশি হয়ে যায়। দাদি কার্তিককে বলে, জীবনে আরো অনেক বড় হও বেটা, এই কামনাই করি। এরপর থেকে কার্তিক নিয়মিত তার অফিসে যায়। এদিকে সত্যাও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একদিন সত্যার অফিসের বস তাকে বলে, সত্যা, তুমি তো গাড়ি চালাতে পারো, আমাদের ট্রাভেল এজেন্সি থেকে কিছু স্টুডেন্ট একটা ট্যুরে যাবে, আমি চাই তুমি তাদের ড্রাইভ করে নিয়ে যাও। সত্যা বলে, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে কার্তিক সত্যাকে বলে, আপু, একটা খুশির খবর আছে, আমার প্রমোশন হয়েছে ব্যাঙ্গালোরে। আর এই ব্যাঙ্গালোর শহর হচ্ছে কার্তিকের বাসা থেকে অনেক দূরে। তাই সত্যা বলে, 1 মাসও এখনো চাকরি করতে পারলি না, আর এখনই ব্যাঙ্গালোরে ট্রান্সফার? আমার মনে হয় এখানে কয়েক বছর তোর কাজ করে তারপর ব্যাঙ্গালোরে যাওয়া উচিত। আপু, একটা প্রজেক্টের কাজের জন্য 60 জন এমপ্লয়িকে ডাকা হয়েছিল অফিসে, আর তার মধ্যে থেকে 15 জন সিলেক্ট হয়েছে। যারা খুব ভালো কাজ করতে পারে সেই 15 জনের মধ্যে আমি একজন। এত ভালো একটা চান্স মিস করা কি ঠিক হবে আপু? সত্যা আর কি করে, শেষে ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। পরদিন সকালে কার্তিক সবাইকে বিদায় জানিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেয়। সত্যার আজকে মনটা একটুও ভালো নেই। সারাদিন শুধু ভাইয়ের কথাই ভেবেছে। সন্ধ্যায় সে যখন চা বানাচ্ছিল তখন তার অফিসের বস তাকে ফোন করে জানায় যে কিছু স্টুডেন্টদের নিয়ে আগামীকাল তাকে ব্যাঙ্গালোর যেতে হবে, কারণ যে ড্রাইভারের যাওয়ার কথা ছিল সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। সত্যা তো খুব খুশি। না না, ড্রাইভার অসুস্থ হয়েছে সেই কারণে না, সে ব্যাঙ্গালোরে যেতে পারছে তার জন্য সে খুশি, কারণ ব্যাঙ্গালোরে গেলে তো তার ভাইয়ের সাথে তার দেখা হবে। তাই এরপর সত্যা ব্যাঙ্গালোরে যায়। স্টুডেন্টদের তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে সে যখন রাত্রে তার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিল তখনই তার একটা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর সেই কারণেই সে গাড়ি থেকে নেমেছিল। আর তখনই সে তার ভাইকে ওই অচেনা গাড়িতে দেখেছে। সিন চলে আসে বর্তমানে। সত্যা সারা রাত তার ভাইকে খুঁজে যখন পায় না, তখন পরদিন সকালে সত্যা সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনে যায়। পুলিশকে জানায় যে সে তার ভাইকে খুঁজে পাচ্ছে না, কেউ বা কারা তার ভাইকে ধরে নিয়ে গেছে। তো পুলিশ সত্যার কথা শুনে তাকে বলে, তোমার হাতে কি হয়েছে? সত্যা বলে, স্যার, গতকাল রাত্রে একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের কারণে আমার হাতটা ভেঙে গেছে। সেই পুলিশ বলে, গতকাল রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো তুমি থানায় কোনো লিখিত অভিযোগ জমা দাওনি? আগে তুমি থানায় একটি লিখিত অভিযোগ জমা দাও, তারপর তোমার অন্য কথা শুনবো। সত্যা তখন আর একজন পুলিশের কাছে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্পূর্ণ ঘটনাটা লিখে লিখিতভাবে তার কাছে জমা দেয়। সেই পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আপনি এখন চলে যান, আপনার ভাইকে পাওয়া গেলে আমরা জানিয়ে দিব। সত্যা থানার বাহিরে বেরিয়ে আসে। সে বুঝতে পারে যে পুলিশ তাকে কোনো হেল্প করবে না। সিন চলে আসে একটা নির্জন জায়গায়, যেখানে একটা গাড়ি এসে থামে, আর সেই গাড়ি থেকে কিছু লোক নেমে আসে। আর এখানেই কার্তিককে ধরে আনা হয়েছে, এবং গতকাল রাত্রে তার মাথায় আঘাত করায় সেই ক্ষতস্থানটি একজন ডক্টর সারিয়ে তোলার চেষ্টা করছে। একটা লোক ডাক্তারকে জিজ্ঞাসা করে, আঘাতটা কি খুব গুরুতর, কোনো সমস্যা হবে?
ডাক্তার বলে, না সমস্যা হবে না, তবে অনেকটা জায়গায় রডের আঘাতে ফেটে গেছে। এই লোকটার নাম হচ্ছে বাসু, আর এর নাম হচ্ছে গুনা। তো বাসু গুনাকে বলে, এইভাবে কাজ করলে কি আমাদের ব্যবসা থাকবে? ক্লায়েন্টের সামনে ওকে নিয়ে গেলে এই ক্ষতচিহ্নটা দেখে সে কি মনে করবে? গুনা বলে, ভুল হয়ে গেছে, আর হবে না। এর মাঝেই স্টিফি নামে একজন মেয়ে একদল মেয়েকে নিয়ে এসে বলে, এদের কোথায় রাখবো? বাসু বলে, ভিতরে নিয়ে যাও, আর শ্বেতাকে জানিয়ে দাও যে সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে। স্টিফি সেই মেয়েগুলোকে নিয়ে ভিতরে চলে যায়। কিন্তু এরা এই রকম ছেলে এবং মেয়েদের এখানে ধরে নিয়ে কেন এসেছে? এদের নিয়ে তারা কি করবে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। শ্বেতা হচ্ছে একটি বিউটি পার্লারের মালিক এবং তার স্বামী আর মেয়েকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু সে তার পরিবারকে আড়াল করে ভিতরে ভিতরে কি যেন একটা কাজের সঙ্গে লিপ্ত। তাই তার স্বামী আর মেয়ে বাসা থেকে বেরিয়ে গেলে তার ফোনে বাসু ফোন করে জানায় যে বিক্রম স্যার ইমিডিয়েটলি একটা মিটিং অ্যারেঞ্জ করেছে, যেখানে সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বাসুর কথা মতো শ্বেতা সেই মিটিংয়ে উপস্থিত হয়। সেখানে রয়েছে শ্বেতা, বাসু, স্টিফি, গুনা এবং বাসুর একজন ঘনিষ্ঠ বন্ধু। তখনই তাদের বস বিক্রম তাদের ফোন করে এবং গতকাল যে ছেলেটিকে ধরে আনা হয়েছে অর্থাৎ কার্তিকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে চায়। স্টিফি বলে, যে ছেলেটিকে ধরে আনা হয়েছে তার বাবা মা ছোটবেলায় মারা গেছে। তার একজন বড় বোন আছে যার নাম সত্যা, যে বর্তমানে একটি ট্রাভেল এজেন্সির গাড়ি চালায়। বিক্রম বলে, তোমরা সবার সম্বন্ধে কিন্তু ঠিকঠাক ইনফরমেশন আনছো না। তাছাড়া হুটহাট করে মানুষ মারা তোমাদের অভ্যেস হয়ে গেছে। কালকে ওই মেয়েটাকে গুলি করে মেরে ফেলার কি দরকার ছিল? শুধু শুধু আমাদের কত টাকা লস হয়ে গেল। তাছাড়া তোমরা যখন ছেলেটাকে ধরে এনেছো তখন ওই ছেলেটার বড় বোন সব দেখে নিয়েছে। এরপর সে বাসুকে বলে যে সে ইন্ডিয়ায় ফেরার আগে যেন সত্যা বলে সেই মেয়েটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, না হলে ওই আমাদের বিপদ ডেকে আনবে। এই বলে সে ফোন কেটে দেয়। এদিকে সত্যা তার ভাইয়ের বন্ধুদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে কোম্পানির নাম করে তার ভাইকে চাকরি দেওয়া হয়েছিল সেই কোম্পানির এখন কোনো অস্তিত্ব নেই। যে অফিসটা ভাড়া নিয়ে তারা এসব কর্মকাণ্ড চালাতো সেই অফিসটা এখন বন্ধ। সত্যা তখন নিজেই তার ভাইকে খোঁজার তদন্ত শুরু করে। প্রথমে যে গাড়িতে করে তার ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল সেই নম্বর নিয়ে গাড়ির অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে এই নম্বরে কোনো গাড়িই নেই। এরপর সে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় একটি সিসি ক্যামেরা। সত্যা তখন সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে সেখানকার লোকজন জানায় যে গভর্নমেন্ট ইনফরমেশন ছাড়া তারা বাইরের কাউকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারবে না। সত্যা যখন তার ভাইকে খোঁজার কোনো পথ খুঁজে পাচ্ছে না তখন সে গীতাকে ফোন করে। গীতা এখন পুলিশ অফিসার। সত্যা গীতাকে পুরো ব্যাপারটা জানায়। গীতা তখন সেই থানায় থাকা সমস্ত মিসিং ডায়েরিগুলো খুঁজে দেখে যে বিভিন্ন নামের কোম্পানি অল্প বয়সী স্টুডেন্টদের চাকরিতে জয়েন করানোর কিছুদিনের মধ্যেই সেই সব স্টুডেন্টরা মিসিং হয়ে যায়। এরপর গীতা সত্যার সাথে দেখা করতে আসে। একটা মেয়ের ছবি দেখিয়ে বলে যে এই মেয়েটাও ব্যাঙ্গালোরে কাজ করতে এসে কার্তিকের মতোই মিসিং হয়ে গেছে। সত্যা বলে, এর পরিবারে কে কে আছে? গীতা বলে, তার পরিবারে শুধুমাত্র তার একজন বড় ভাই আছে যার নাম হাকিম। সে গত 1 বছর ধরে তার বোনকে খুঁজে বেড়াচ্ছে। আমি তাকে এই ব্যাপারটা জানিয়েছি, সে তোমার সাথে খুব শীঘ্রই দেখা করবে। গীতা যখন এইসব কথা বলছিল তখন তার ফোনে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় যে সে এখন বর্তমানে যে জায়গায় রয়েছে সেই জায়গাটা তার পক্ষে সেফ নেই, তাই খুব তাড়াতাড়ি যেন সে সেখান থেকে চলে যায়। গীতা বলে, আমার ফ্রেন্ড একটা বিপদে পড়েছে, এই মুহূর্তে স্যার আমি তাকে ফেলে কি করে যাই? কিন্তু ফোনের ওপারে থাকা সেই ব্যক্তি বলে, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এই মুহূর্তে ওখান থেকে চলে এসো। গীতা তখন বাধ্য হয়েই সত্যাকে রেখে চলে যায়। আর যাওয়ার সময় সত্যাকে বলে যে সে তার সাথে ফোনে যোগাযোগ করে নিবে। গীতা চলে যাওয়ার পর সত্যা লক্ষ্য করে যে তাকে যেন কারা দূর থেকে ফলো করছে। তাই সত্যা কোনো রকম তাদের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তবে সেই লোকগুলোও তাকে ফলো করতে করতে বাইরে চলে আসে। সত্যা তখন তাড়াতাড়ি তার গাড়ির লক খুলে যখন গাড়ির দরজা খুলতে যাবে ঠিক তখনই একজন এসে তার মাথায় একটা রড দিয়ে আঘাত করে। সত্যা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেই গুন্ডার দল তাকে যখন মারতে যাবে তখন একটা ছেলে এসে গুন্ডাদের ঘায়েল করে সত্যাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ছেলেটাই হচ্ছে হাকিম, যে তার বোনকে এই 1 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে, যাকে গীতা সত্যাকে হেল্প করার জন্য পাঠিয়েছে। এরপর তারা দুজনে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় বাসু পিছন দিক থেকে গাড়িটিকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু সত্যাদের কোনো ক্ষতি হয় না। এদিকে গীতা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আরও কত স্টুডেন্ট মিসিং হয়েছে সেই সব তথ্য যখন খুঁজতে থাকে তখন সে একটি এনজিও কোম্পানির ওয়েবসাইটে আসে, যেখানে সে দেখতে পায় যে এর আগেও অনেক স্টুডেন্ট মিসিং হয়েছে।
এবং সেই মিসিং স্টুডেন্টদের খোঁজার জন্য এই কোম্পানি কাজ করছে। যাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ভারতী। গীতা তার সাথে কন্ট্যাক্ট করে এবং একটি জায়গায় ভারতী ও তার একজন সহকর্মী আদর্শর সাথে গীতা দেখা করে। আর তখন ভারতের কাছ থেকে গীতা জানতে পারে যে 2016 সাল থেকে বিভিন্ন কোম্পানিতে কাজ দেওয়ার লোভ দেখিয়ে অনেক স্টুডেন্টদের নিয়ে যাওয়া হতো আর তারপর তারা মিসিং হয়ে যেত। বিশেষ করে যেসব পরিবার গরিব, আইনতভাবে লড়াই করার সামর্থ্য নেই অথবা আইনের সম্বন্ধে কিচ্ছু বোঝে না, সেই সব পরিবারের স্টুডেন্টদেরই এরা টার্গেট করে। কিন্তু তাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই যা দিয়ে তারা দোষীকে শনাক্ত করতে পারে, আর সেই কারণেই তারা পোক্ত প্রমাণের অপেক্ষা করছে। গীতা সব কথা শুনে কার্তিকের মিসিং হয়ে যাওয়া সমস্ত তথ্য গীতা তাদের দেয়। এরপর ভারতীরা সেখান থেকে চলে যায়। তবে সত্য ভয় পেয়ে পিছিয়ে যায়নি। সে হাকিমকে নিয়ে একটা রিভলভার কিনে সেই থানার ওসিকে ফলো করা শুরু করে। এরপর ওসি একটি ঘরের ভিতরে এসে ঢোকে। সত্য আর হাকিমও তাকে ফলো করে সেখানে আসে। একটু পরেই একজন মহিলার সাথে ওসিকে অপ্রস্তুত অবস্থায় সত্য আর হাকিম ধরে ফেলে। ওসি বলে, এই তুমি সেদিনকে থানায় গিয়েছিলে না, এখানে কি চাই তোমার? এর মাঝেই সত্যা তার যন্ত্রটা বের করে ওসির দিকে ধরলে ওসি বলে, একজন পুলিশ অফিসারকে বন্দুকের ভয় দেখাও, তুমি জানো তোমার কি করতে পারি? সত্যা আর কোনো কথা না শুনেই সেই যন্ত্র দিয়ে ওসির মাথায় আঘাত করে। ওসি মাটিতে লুটিয়ে পড়লে সত্যা বলে, ওইসব কথা বাদ দিয়ে আগে বল, সেদিন আমার কমপ্লেন থানায় বসে নিলি না কেন? তখন ওসি ভয় পেয়ে বলে, আমাকে উপর থেকে অর্ডার দেওয়া হয়েছিল যাতে আমি তোমার কমপ্লেন না নিই, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার ভাইয়ের সম্বন্ধে কিচ্ছু জানি না। এই কথা শুনে সত্যা আর হাকিম সেখান থেকে চলে যায়। এদিকে কার্তিকের সাথে যে মেয়েটা সেদিন গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছিল, সেই মেয়েটার মা বাবা তাদের স্থানীয় পুলিশ স্টেশনে তার মেয়ের বিরুদ্ধে মিসিং ডায়েরি করতে গেলে পুলিশ জানায় যে আরও 2 দিন অপেক্ষা করুন, হয়তো আপনার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। এরকম ঘটনা প্রতিদিনই ঘটে, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। এই কথা শুনে তারা বুঝতে পারে যে পুলিশ তাদের কোনো সাহায্য করবে না। তারা বাধ্য হয়েই কান্না করতে করতে থানা থেকে বাইরে বেরিয়ে যায়। সত্যি গরিবের পাশে কেউ থাকে না। সিন চলে আসে গভীর রাতের একটি নির্জন জায়গায়, যেখানে একটি গাড়ি এসে থামে আর সেই গাড়ি থেকে নেমে আসে একটা টাকলা লোক। বাসু লোকটাকে সালাম করে বসতে বলে। এই লোকটা হচ্ছে পুলিশ কমিশনার, অর্থাৎ খুব উচ্চ পদাধিকারী একজন পুলিশ অফিসার। বাসু তাকে নতুন সমস্ত মেয়েদের দেখায় আর তখন কমিশনার তাদের শরীরের চুল চেরা বিশ্লেষণ করে দেখতে থাকে আর মনে মনে কি ভাবতে থাকে সেটা তো বুঝতেই পারছেন। এর মাঝেই একজন সুটকেস ভর্তি টাকা এনে কমিশনারের হাতে দিতে গেলে কমিশনার বলে গাড়িতে রেখে আসতে। সে টাকা রাখতে চলে যায়। এরপর কমিশনার চলে যাওয়ার আগে বাসুকে বলে, বাসু, একটা মেয়ে থানায় কমপ্লেন করতে গেছিল, তার ভাইকে খুঁজে পাচ্ছে না। ওদিকে 2জন বয়স্ক লোক থানায় জানায় যে তাদের মেয়ে প্রভাতীকে তারা খুঁজে পাচ্ছে না। ব্যাপারটা কি? ওই মেয়েটা আর ছেলেটা কি তোমাদের কাছেই আছে? বাসু বলে, আসলে স্যার মেয়েটা নেই, আমাদের একটু ভুল হয়ে গেছে, নেক্সট টাইম এরকম ভুল হবে না, আর ছেলেটা আমাদের কাছেই আছে। কমিশনার চলে যায়। এদিকে প্রভাতীর মা বাবা কান্না করতে করতে কাগজে তার মেয়ের ছবি দিয়ে নিচে লিখে দেয় যে তার মেয়ে মিসিং। এছাড়াও বিভিন্ন কাগজে তারা লেখে যে তার মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশ স্টেশনে গেলে তারা তাদের কোনো সাহায্য করেনি, যেগুলো আগামীকাল রাস্তার বিভিন্ন পাঁচিলের দেয়ালে লাগিয়ে দেবে। এর মাঝেই বাহির থেকে একটা আওয়াজের শব্দ শুনে প্রভাতীর বাবা বাহিরে দেখতে যায় যে কিসের শব্দ শোনা গেল। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও প্রভাতীর বাবা যখন ফিরে না আসে তখন তার মা একটা মোমবাতি জ্বালিয়ে তাকে খুঁজতে যায়। অনেকক্ষণ খোঁজার পর সে বাহিরে গিয়ে এমন কিছু দেখতে পায় যা দেখে সে চমকে ওঠে। সিন কাট হয়ে চলে আসে সত্যার কাছে। সত্যা তার ভাইয়ের সোশ্যাল মিডিয়ার আইডি খুলে সেই আইডি চেক করে দেখে যে তার ভাইয়ের সঙ্গে একটি মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আছে। এই ছবি দেখে সত্যা সেই ছবিটা গীতাকে পাঠিয়ে বলে যে মেয়েটা কে এবং সে কোথায় থাকে সেই অ্যাড্রেসটা যেন গীতা তাকে একটু পাঠায়। গীতা সেই রাতেই পুলিশ ডিপার্টমেন্টের তার একজন বিশ্বস্ত লোকের কাছে ফোন করে এবং ওই মেয়েটার ঠিকানাটা তাদের পাঠাতে বলে। তখন সেই লোকটা কম্পিউটারে তাদের সফটওয়্যারের মাধ্যমে চেক করে মেয়েটার অ্যাড্রেস, নাম সমস্ত কিছু গীতাকে পাঠিয়ে দেয়। গীতা সেই সমস্ত তথ্য সত্যাকে দিয়ে দেয়। এরপর সত্যা আর হাকিম গভীর রাতে সেই মেয়েটির অ্যাড্রেস ধরে তাদের বাসায় গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে মেয়েটির মা বাবা মাটিতে পড়ে রয়েছে, তবে সেই দেহে কোনো প্রাণ নেই। তারা যখন এইসব দৃশ্য দেখছিল তখন সত্যার ফোনে গীতার নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে লেখা, সত্যা, আমি তোকে আর হেল্প করতে পারবো না, আমি আর এই জীবন রাখতে চাই না,
তাই আমাকে পারলে ক্ষমা করে দিস। সত্যা তো কিছুই বুঝতে পারে না। সে গীতাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার গীতা, তুই এইরকম কথা বলছিস কেন? আর তখন সত্যা বুঝতে পারে যে গীতার ফোনটা আর গীতার কাছে নেই, অন্য কেউ গীতার ফোন থেকে তাকে মেসেজ করছে। একটু পরেই গীতার ফোন থেকে সত্যাকে একটি ছবি পাঠানো হয়, যে ছবিটা গীতার। তবে গীতা আর এই দুনিয়ায় নেই, তার জীবন শেষ করে দিয়েছে। আসলে বিক্রম মানে বাসু, শ্বেতা এদের সবার বস, সে জেনে গেছে যে গীতা সত্যাকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করছে, তাই সে গীতাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আর সেই ছবি তুলেই সত্যার ফোনে পাঠানো হয়েছে। সত্যা যখন মোবাইলে গীতার ছবি দেখছিল, ঠিক তখন গুনা তার লোকজন নিয়ে সেখানে প্রবেশ করে। সত্যা আর হাকিম লুকিয়ে পড়ে। এরপর যখন গুনা তাদের কাছাকাছি চলে আসে, তখন হাকিম গুনাকে জখম করে আর তার সঙ্গে থাকা দুজন ব্যক্তিকে সেখানেই শেষ করে দেয়। গুনা পালিয়ে যেতে চাইলেও পালাতে পারে না, তাকে সত্যা আর হাকিম ধরে ফেলে। এদিকে বিক্রম স্টিফিকে ফোন করে বলে, স্টিফি, তোমরা কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না জেনেই তাকে কেন ধরে নিয়ে আসো? তুমি জানো যে কার্তিকের বড় বোন পুলিশের ট্রেনিং নিচ্ছিল? এর জন্য আমাদের কত বড় ক্ষতি হতে পারে তা তোমার কোনো কল্পনাই নেই। শ্বেতা তখন স্টিফিকে থাপ্পড় মেরে বলে, আজ থেকে আমি তোমার সাথে আর কোনো কাজ করব না। তোমার মতো লোকের জন্যই আমরা কোনোদিন ধরা খেয়ে যাব। তবে এই থাপ্পড় মারাটা বাসুর ভালো লাগে না, কারণ স্টিফি তো বাসুর গার্লফ্রেন্ড। তাই শ্বেতা চলে যাওয়ার পর স্টিফি যখন মন খারাপ করে বসে থাকে, তখন বাসু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গেলে স্টিফি বলে, শ্বেতা আমাকে থাপ্পড় মারলো, তুমি চুপচাপ বসে বসে দেখলে, তোমার কাছে আমার কোনো দাম নেই, তাই না? বাসু বলে, স্টিফি একটু ধৈর্য ধরো, শ্বেতা একজন আমাদের বিজনেসের ইম্পর্টেন্ট মানুষ, ওকে ছাড়া এই বিজনেস এখন চালানো সম্ভব না। ভালো ভালো ক্লায়েন্ট ওই হায়ার করে আনে, তাই একটু ধৈর্য ধরো, তারপর দেখছি কি করা যায়। সিন চলে আসে গুনার কাছে। সত্য আর হাকিম মিলে তাকে একটা চেয়ারের সাথে ভালোভাবে বেঁধে তাকে জিজ্ঞাসা করে যে সত্যার ভাই কোথায়। গুনা তখন পুরো ঘটনাটা তাদের বলে। গুনা বলে, আমরা প্রথমে কাজের লোভ দেখিয়ে স্টুডেন্টদের একটি অফিসে নিয়ে আসি, তারপর তাদের ইন্টারভিউ নেওয়ার সময় আমরা জেনে নিই যে তারা গরিব কিনা, তাদের পরিবারে কে কে আছে। এরপর যারা যারা খুব গরিব আর তাদের পরিবারের লোকজন তাদের কিছু হয়ে গেলে কিচ্ছু করতে পারবে না, সেই সব ছেলে মেয়েদের আমরা সিলেক্ট করি। এরপর তারা যখন অফিসের কাজে আসে, তখন চায়ের সাথে নেশার ওষুধ মিশিয়ে তাদের আমরা বেহুশ করে দিই। তারা বেহুশ হয়ে গেলে তাদের ব্যাঙ্গালোর শহরে নিয়ে আসা হয়। তাদের নেশা কাটতে না কাটতেই আবার তাদের শরীরে উত্তেজিত হওয়ার এক ধরনের ওষুধ দেওয়া হয়। এরপর বিভিন্ন ক্লায়েন্টের কাছে তাদের পাঠিয়ে দেওয়া হয়, আর সেই সব ভিডিও রেকর্ড করা হয়। আর বেশিরভাগ ছেলেদের নিয়ে আসা হয় তাদের শরীরের মূল্যবান জিনিস চড়া দামে বিক্রি করার জন্য। তবে কিছু কিছু ছেলে, যেমন তোমার ভাই, যারা দেখতে একটু ভালো হয়, তাদের আমরা রেখে দিই, কারণ অনেক ক্লায়েন্ট ছেলেদেরও চায়। এরপর যাদের ভিডিও করা হয় তাদের সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়। বিক্রম স্যার বলে আমাদের বস তাদের সাথে কথা বলে, তাদের বোঝায় যে তার কথা মতো যদি 2-3 মাস সেই সব মেয়ে বা ছেলেরা কাজ করে, তাহলে তারপর তাদের ছেড়ে দেওয়া হবে। আর যদি তারা বিক্রম স্যারের কথা না মানতে চায়, তাহলে তার পরিণতি হয় মৃত্যু। তখন বাকিরা এমনিতেই রাজি হয়ে যায়। আর তারপর তাদের প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় ক্লায়েন্টদের কাছে পাঠানো হয়। একদিন রাতে এইরকম তোমার ভাইকেও পাঠানো হয়েছিল। তখন সে সেই ক্লায়েন্টকে আঘাত করেছে। সেখান থেকে পালিয়ে আসার সময় তার সাথে করে আর একটা মেয়েকে নিয়ে সে পালিয়ে আসে, আর তখন সেই মেয়েটাকে রাস্তায় মেরে দেওয়া হয়। আর তোমার ভাইকে আবার আমরা নিয়ে যাই। হাকিম তখন এই সমস্ত কথা সহ্য করতে না পেরে গুনাকে মেরে ফেলতে গেলে সত্যা তাকে আটকায় এবং বলে যে একে মারা যাবে না, এর সাহায্যে আমরা আমার ভাইয়ের কাছে পৌঁছাতে পারবো। তারা যখন এইসব কথা বলছিল, তখন গুনা সেখান থেকে পালিয়ে যায়। সত্যা আর হাকিম তাকে খুঁজেও আর পায় না। তাহলে এখন সত্যা তার ভাইয়ের কাছে কিভাবে পৌঁছাবে, এটা আমরা একটু পরেই জানতে পারবো। গুনা একটা নিরাপদ আশ্রয় গিয়ে বাসুকে ফোন দেয়। তারপর সে বাসুকে সব কথা জানায় এবং বলে যে তার হাতে প্রচন্ড আঘাত লেগেছে, তার চিকিৎসার প্রয়োজন। বাসু বলে, ঠিক আছে, আমি দেখছি, তুই ওখানেই অপেক্ষা কর। এরপর বাসু বিক্রমকে ফোন করে জানায় যে গুনা সত্যকে মারতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেছে। তারপর যা যা ঘটে সবই বিক্রমকে বলে। বিক্রম তখন গুনাকে ফোন করে বলে শ্বেতার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে সে যেন কোথাও পালিয়ে যায় এবং সেখানে গিয়ে যেন নিজের চিকিৎসা করে। প্রয়োজন পড়লে বিক্রম তাকে আবার ডেকে নিবে। গুনার সাথে কথা বলে বিক্রম শ্বেতাকে ফোন করে এবং তাকে বলে গুনা তার কাছে গেলে সে যেন তাকে 1 লক্ষ টাকা দিয়ে দেয়। এদিকে গুনা বাসুকে ফোন করে বলে, বিক্রম স্যার ফোন করে বলেছে শ্বেতা ম্যাডামের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আমাকে পালিয়ে যেতে, কিন্তু আমার হাতে তো অনেকটা জখম হয়েছে, 1 লক্ষ টাকায় আমার ট্রিটমেন্ট হবে না, তুমি প্লিজ শ্বেতাকে বলে
আমাকে আরো কিছু টাকার ব্যবস্থা করে দাও। আর এই সমস্ত কথা বাসুর পাশে শুয়ে থাকা স্টিফি শুনছিল। বাসু ফোন রেখে দিলে স্টিফি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে শ্বেতাকে ফোন করে জানায় যে গুনা তার কাছে 1 লক্ষ টাকা নিতে যাচ্ছে না, বরং তাকে মেরে ফেলতে যাচ্ছে। বিক্রম স্যার গুনাকে মেরে ফেলার অর্ডার দিয়েছে। এর মাঝেই গুনা শ্বেতার বাড়িতে যায়। শ্বেতা বুঝতে পারে না যে স্টিফি সত্য বলেছে না মিথ্যা বলেছে। তবুও তার সেফের জন্য সে তার যন্ত্রটা হাতে তুলে নেয়। গুনা ঘরের ভিতরে আসে। শ্বেতা তাকে 1 লক্ষ টাকা দিয়ে দেয়। তখন গুনা বলে যে সে একটু ওয়াশরুমে যেতে চায়। শ্বেতা তাকে ওয়াশরুম দেখিয়ে দেয়। গুনা ওয়াশরুমে গিয়ে মদের বোতলে পানি মিশিয়ে যখন খেতে যাবে, তখন স্টিফি তাকে ফোন করে জানায় যে শ্বেতা তাকে এখনই মেরে ফেলবে, সে যেন ওখান থেকে পালিয়ে যায়। এই কথা শুনে গুনা যখন তার হাতে একটা ছুরি নিয়ে ওয়াশরুমের দরজা খোলে, তখন গুনার হাতে ছুরি দেখে শ্বেতা তাকে ভুল বুঝে তাকে গুলি করে, আর সঙ্গে সঙ্গে গুনা মারা যায়। আসলে স্টিফি চেয়েছিল এইসব প্ল্যান করে গুনার হাত দিয়ে শ্বেতাকে মারতে, কারণ স্টিফি শ্বেতাকে হিংসা করে, আর শ্বেতা স্টিফির সাথে কখনো ভালো ব্যবহার করে না। সেই কারণেই তার এই প্ল্যান। শ্বেতা মৃতদেহটি লুকিয়ে বিক্রমকে ফোন করে বলে, তুমি আমাকে মারার জন্য গুনাকে পাঠিয়েছিলে। স্টিফি আমাকে সব বলেছে, আমি আর এই ব্যবসা করব না। বিক্রম বলে, শ্বেতা আমি জানি তুমি স্টিফিকে সহ্য করতে পারো না, আর সেই কারণেই গুনাকে মেরে স্টিফির নামে দোষ চাপিয়েছ। যাই হোক, আগামীকাল আমার সাথে দেখা করো, তারপর আমি দেখছি কি করা যায়। এদিকে ভারতী তার সহকর্মী আদর্শকে নিয়ে সত্যার সাথে দেখা করে এবং তাকে বলে যে গীতা তার ভাই মিসিং হওয়ার সম্বন্ধে তাদের জানিয়েছিল, আর সেই ব্যাপারেই তারা তার সাথে কথা বলতে এসেছে। এরপর সত্যাকে তারা কিছু ইনফরমেশন দিয়ে চলে যায়। পরদিন সকালে ভারতী আর আদর্শ সত্যাকে ফোন করে জানায় যে সেদিন গীতা যখন সত্যার সাথে দেখা করতে গেছিল, তখন গীতাকে ডিএসপি ফোন করেছিল এবং তাকে এই কেস থেকে সরে যেতে বলেছিল। আর এই ডিএসপির সঙ্গে শ্বেতা বলে একজন মহিলার সঙ্গে প্রতিদিন যোগাযোগ হয়, যে একটা বিউটি পার্লার চালায়। আর শ্বেতার সঙ্গে অনেক হাই প্রোফাইল মানুষের যোগাযোগ আছে, যা তার কন্ট্যাক্ট লিস্ট থেকে আমরা বের করতে পেরেছি। সত্য তাদের বলে তারা যেন খুব শীঘ্রই শ্বেতার বাসার অ্যাড্রেসটা তাকে দিয়ে দেয়। এই বলে সে ফোন কেটে দেয়। শ্বেতা আবার বিক্রমের সাথে দেখা করতে গেছে এবং সেখানে গিয়ে স্টিফির সেদিনের রাতের কল রেকর্ড বিক্রমকে শোনায়। তখন বিক্রম বলে, ঠিক আছে, এসব কথা এখন বাদ দাও। আজকে সন্ধ্যায় এখানে একটা পার্টি হবার কথা আছে, যেখানে আমার অনেক ক্লায়েন্ট আসবে। আমার একার পক্ষে তাদের সামলানো সম্ভব হবে না, তাই আমি চাই তুমিও এখানে উপস্থিত থাকো। আর হ্যাঁ, তোমার ক্লায়েন্টরাও যেন এখানে উপস্থিত থাকে। আজকের ডিল ফাইনাল হয়ে যাওয়ার পর তুমি যদি চাও এই ব্যবসা ছেড়ে দিতে, তাহলে ব্যবসা ছেড়ে দিও, আমার কোনো আপত্তি নেই। শ্বেতা বলে, আজকে সন্ধ্যায় পার্টিতে আমি উপস্থিত থাকতে পারি, কিন্তু তার আগে স্টিফিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। বিক্রম কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আজ সন্ধ্যার আগেই স্টিফি এই দুনিয়া থেকে বিদায় নেবে। শ্বেতা এসব কথা বলে বাসায় ফিরে দেখে যে সত্য আর আদর্শ তার এই ব্যবসার সম্বন্ধে সমস্ত কিছুই তার স্বামীকে বলে দিয়েছে এবং প্রমাণপত্রও দেখিয়েছে। শ্বেতার স্বামীর নাম কৃষ্ণা। শ্বেতা কৃষ্ণাকে বলে, কৃষ্ণা প্লিজ আমার কথা একটু শোনো। তখন কৃষ্ণা তাকে বলে, তোমার কাছ থেকে আমার কিছুই জানার নেই, আমার যা জানার আমি সব জেনেছি, আর সমস্ত প্রমাণপত্র আমি দেখেছি। তুমি যে এত নিচু মানসিকতার একটা মানুষ, যে টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না, যে হাজার হাজার মেয়েদের জীবন নষ্ট করে চলেছে, তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, তোমার কাছে শেষ অনুরোধ, যদি পারো তাহলে সত্য আর হাকিমকে একটু সাহায্য করার চেষ্টা করো। শ্বেতা তখন তার সংসার বাঁচানোর জন্য সত্য আর আদর্শকে সন্ধ্যাবেলার সেই পার্টিতে নিয়ে যায়, যেখানে আজকে তার ভাইও থাকবে। সত্য বলে, আমার ভাইকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? শ্বেতা বলে, এই পার্টির শেষে সমস্ত ক্লায়েন্ট তাদের পছন্দের ছেলে এবং মেয়েদের নিয়ে এখান থেকেই যাবে, আর তখন সবাইকে এখান থেকেই গাড়িতে তোলা হবে। তুমি এখানে অপেক্ষা করো, তোমার ভাইকে পেয়ে যাবে। সত্যা সেখানে অপেক্ষা করতে থাকে, আর আদর্শ ভিতরে প্রবেশ করে। তার জামার বোতামে একটা ক্যামেরাও লাগানো আছে। আদর্শ সেই তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য তার ক্যামেরাটি অন করে ফেলে। আর ওদিকে ভারতী তার ল্যাপটপে আদর্শর ক্যামেরার সাহায্যে সবকিছুই দেখতে থাকে। এদিকে স্টিফি যখন ওয়াশরুমে যায়, তখন বিক্রমের কিছু লোক তাকে সেই ওয়াশরুমের ভিতরে শেষ করে ফেলে। আর এই সবকিছু বাসুর একজন বিশ্বস্ত লোক দেখে ফেলে, আর সেই খবর সে বাসুকে গিয়ে দেয়। বিক্রম তখন ওই পার্টিতে আসা সমস্ত ব্যক্তির দিকে সিসি ক্যামেরার সাহায্যে তার ল্যাপটপের মাধ্যমে লক্ষ্য রাখছিল। আর তখন সে একটি সন্দেহজনক ছেলেকে দেখতে পায় এবং গাড়ি পার্কিং করার জায়গায় একটা মেয়েকে দেখতে পায়, যে তাদের লোকদের সাথে মারপিট করছে। আর ওই মেয়েটা যে সত্যা, সেটাও সে চিনে ফেলেছে। তাই বিক্রমের নির্দেশে তার কিছু লোক সত্যার ভাইকে কোথায় যেন নিয়ে চলে যায়, আর আদর্শকে ধরে নিয়ে সেই গাড়ির পার্কিং এর একটা জায়গায় বেঁধে রাখে। সত্যা আদর্শের কাছে যায় এবং তার বাঁধন যখন খুলে দিতে চায়,
তখন একজন এসে তার মাথায় আঘাত করে, এরপর তাকেও বেঁধে ফেলা হয়। সেখানে বিক্রম আসে আর সত্যার সামনেই বিক্রম আদর্শকে মেরে ফেলে। ভারতী সব কিছু দেখতে পায়। এদিকে স্টিপিকে মারার কারণে বিক্রম বাসুর শত্রু হয়ে যায়। বাসু তখন সেখানে গিয়ে উড়াধুরা গুলি চালাতে থাকে। বিক্রম বাসুর হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর ভারতী তার বাসায় বসেই আদর্শের জন্য কান্না করতে থাকে। তখন তার মনে পড়ে যায় গীতা তাকে বলেছিল যে কোনোদিন যদি তোমরা কোনো সঠিক এবং পোক্ত এভিডেন্স হাতে পাও তাহলে আইজি অশোক কুমারকে সমস্ত এভিডেন্স জমা দেবে। সে একজন সৎ উচ্চ পদাধিকারী অফিসার, যে কোনো অন্যায়ের সাথে আপোষ করে না। ভারতে তখন সেই সমস্ত ভিডিও ফুটেজ আইজি অশোক কুমারকে পাঠিয়ে দেয়। এদিকে হাকিমও ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। এরপর সে সত্যার হাতের বাঁধন খুলে দেয়। সত্যা তখন তার ভাইকে খুঁজতে শুরু করে দেয় আর বাসু খুঁজতে থাকে বিক্রমকে। এরপর বাসু আর বিক্রমের মধ্যে চরম মারপিট বেঁধে যায়। একসময় বিক্রম বাসুকে মেরে ফেলে। ওদিকে হাকিম আর সত্যার সাথে বিক্রমের লোকের তুমুল মারপিট চলছে। আর এই মারপিট চলতে চলতে বিক্রমের লোকের হাতে হাকিম মারা যায়। তার বোনকে সে আর খুঁজে পেল না। এখন শুধু বেঁচে আছে সত্য। সে পাগলের মতো তার ভাইকে খুঁজতে থাকে। এর মাঝেই সেখানে পুলিশ এসে হাজির হয়। সমস্ত মেয়েদের ওখান থেকে তারা উদ্ধার করে, কিন্তু বিক্রম এখনো পালিয়ে যায়নি। সে সত্যাকে মারতে থাকে। আর তখন সত্যা বিক্রমের সাথে লড়াই করতে করতে তার হাতের যন্ত্র দিয়ে বিক্রমের সমস্ত লীলা শেষ করে দেয়। এরপর সত্যা আবার তার ভাইকে খুঁজতে লাগে। আর এক সময় সে তার ভাইকে একটা ফ্রিজের মধ্যে জামা কাপড় ছাড়া আটকে থাকা অবস্থায় দেখতে পায়। সে তাড়াতাড়ি ফ্রিজের দরজা খুলে তার ভাইকে বাইরে বের করে নিয়ে আসে, কিন্তু তার ভাই কোনো সাড়া দেয় না। সে পাগলের মতো তার ভাইকে ডাকতে থাকে, কার্তিক ভাই আমার, চোখ খোল, কথা বল, এই দেখ আমি এসেছি। কিন্তু কার্তিক কোনো কথা বলে না। একসময় সত্য পাথর হয়ে যায়। আর ঠিক তখনই কার্তিক ধীরে ধীরে তার চোখ দুটো খোলে, কিন্তু তার গায়ে তো কোনো জামা কাপড় নেই। তাই সে তার আপুকে দেখে যখন লজ্জায় নিজেকে আড়াল করার চেষ্টা করে, তখন সত্যা বলে, কার্তিক আমি তোর মায়ের সমান, আমাকে দেখে লজ্জা পাস না ভাই। এরপর একটা কাপড় দিয়ে কার্তিকের শরীর সত্যা ঢেকে দেয়। পুলিশ অফিসাররা যাদের ধরতে পারে তাদের তো ধরে নিয়ে যায়, আর যারা মারা গেছে তাদেরও সঙ্গে করে নিয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। নিয়তি কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। সত্যা চেয়েছিল পুলিশ অফিসার হতে, হয়তো সে পুলিশ অফিসার হতে পারেনি, কিন্তু সে সমাজের এমন কিছু জঞ্জাল পরিষ্কার করে দিয়েছে যে জঞ্জালগুলো সমাজের এক প্রকার ব্যাধি। তবে তার জন্য তাকে হারাতে হয়েছে অনেক, তার প্রিয় বান্ধবী, তাকে সাহায্য করতে আসা হাকিম, আদর্শ, এদের সবাইকে। কিন্তু তবুও সে জয় পেয়েছে। সে আজকে শুধু তার ভাইকে বাঁচায়নি, বাঁচিয়েছে সমাজের অনেক গরিব মানুষের আত্মসম্মান। তো এই মুভিটি আমাদের একটা মেসেজ দিল, যেটা হলো কোনো মেয়ে বা ছেলেরই প্রলোভনে পা দেওয়া উচিত নয়, কারণ এরকম বর্তমান যুগে খুবই চলছে। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন। খুব শীঘ্রই আবার আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। টাটা।